যাকে নিয়ে লেখা অনেক কথা বলা হয়েছে শামীম আমিনুর রহমান সম্বন্ধে। তিনি নিজের সম্বন্ধে কি বলেন একটু শুনি আমরা এবার। তো আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমি আজকে ভালো মতোই উপলব্ধি করতে পেরেছিলাম যে যখন এলিজার সাথে আমার প্রথম যখন দেখা হয় তখন সে আমার লেখা যে বইটার কথা আগে বলেছিল যে ঢাকার প্রথম আকাশচারী জেনেট ভান তাসেল, সেই বইটা 2000 সালে নির্বাচিত একটি নির্বাচিত বই ছিল কয়েকটির মধ্যে। তো শেষে যাই হোক, কিন্তু সেই বিষয়টা কাজ করতে গিয়ে ওনার সাথে পরিচয় হয় এবং পরে একটা ফিল্ম করে এবং উনি পরে বললেন যে উনি একটা মানে আমার একটা সাক্ষাৎকার কি বলে একটা আমি যে সংগ্রহ করি তার উপরে। তো আমি খুব হয়ে গেছিলাম যে আমার সংগ্রহের উপরে এমন কোনো গুরুত্বপূর্ণ কিছু না যে তার উপরে একটা চলচ্চিত্র হতে পারে। তো আমি এটা সংকোচ ছিল এবং সন্দেহও ছিল যে এটার উপরে করার কি আছে। আর তাছাড়া আমি নিজেও এতটা নিশ্চয়ই বোকা না যে আমি যা তার চেয়ে বেশি করে ভাববা। কারণ আমি ভাবছিলাম যে আমি কোনো কারণ দেখতে পাচ্ছিলাম না যে এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আমি নিজেও ব্যক্তিগতভাবে এমন কোনো খুব গুরুত্বপূর্ণ কিছু না যে ওই বিষয় আমার ওই পার্টিকুলার ওই বিষয়ের উপরে কাজ করা যেতে পারে। তো সেই পরে তারপর হঠাৎ করে উনি বললেন যে ওনার সেই নির্মিত চলচ্চিত্রটা তো দুটো চলচ্চিত্রই যেটা মানে ন্যাশনাল মিউজিয়ামে দেখানো হয়েছিল, অন্যত্র দেখানো হয়েছিল এবং উনি ভালো একজন নির্মাতা, সন্দেহ নেই। কিন্তু এই বইটা যখন উনি করতে চাইছিলেন যে এরকম একটা বই করছেন, তখন আরো আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম এবং আমি মানে প্রথম যে চলচ্চিত্র যেটা সংরক্ষণের উপরে উনি করতে চেয়েছিলেন সেটা কিন্তু আমার অ্যাকচুয়ালি ছিল, একটু হেজিটেশন ছিল বা আমি চাচ্ছিলামও না, একদম অনেস্টলি বলি। আমি বলছি যে এটার কোনো পাচ্ছি না, মানে এরকম। কিন্তু ও বলছিলেন যে না, এটা আমি জানি আমি কি করছি। যখন আবার বইটা বের হবে তখন আমি ভাবলাম যে এটা টু মাচ। কারণ আমার উপরে বই বা সাক্ষাৎকার ভিত্তিক বই বের করবে, এটা কেই বা কিনবে, কারণ আমি তো এরকম পরিচিত না, এটা আমি জানি। কিন্তু ও যখন বইটা বের করলো এবং আজকে বুঝতে পারছি যে আসলে আমি ভুল করছিলাম এবং আরো একজন আমাকে ধরিয়ে দিয়েছিলেন, সেটা বলি। যেমন সাজ্জাদ ভাইয়ের সাথে দেখা হওয়ার এইটা কিন্তু আমি বাধ্য হয়ে লিখেছিলাম ওই বইটা। সেটা আমাকে আরো একজন বলেছিল যে মুনতাসির মামুন স্যার। অ্যাকচুয়ালি আমি একটা ছবি পাই, সেখান থেকে শুরু করি। উনি বলছিলেন যে এটা তুমি বায়োস্কোপ কবে বানাবা সেটা তো বাদ দাও, এগুলি তুমি এটা আগে লিখে ফেলো, যেহেতু এটা একটা নিউ ফাইন্ডিংস আছে, এটা ইন্টারেস্টিং, তুমি লিখে ফেলো। এবং এইটা বোধহয় 94-তে বিচিত্রার একটি বিশেষ সংখ্যা বা ঈদ সংখ্যায় ছাপা হয়েছিল। এরপরে আবৃত্তিকার খসরু চৌধুরী উনি বললেন যে এটা আপনি বই আকারে বের করেন শামীম ভাই, এটা বইয়ে। তারপর ওনারা খুব ইন্সপায়ার করলেন, পর আমি এটা বই আকারে বের করলাম এবং তারপর কাকতালীয়ভাবে প্রথম আলো সেটা নির্বাচন করলেন। তখন সাজ্জাদ ভাই আমাকে একটা করলেন যে আপনার একটু আসেন একদিন, দেখাও, কথা বলি। তখন উনি বললেন আপনি কি করেন? কাজ আপনার? আমি তো বললাম যে আমি একটা সরকারি চাকরি করি, আমি আর্কিটেক্ট। বলছে এইটা কেন লিখলেন এবং আর কি করেন? আমি বলছি এই ধরনের কিছু কাজ আছে, সেগুলো আমি করছি। তো আপনি আমাদেরকে আপনি এই কাজগুলি আপনি কেন নিয়মিত লিখছেন না? তো আমি বললাম যে আমার এটা তো অনেক সময় লাগে প্রতিটা, যার ফলে আমি সাইমালটেনিয়াসলি করি, না তো হয়তো আমার জীবদ্দশা এগুলি শেষ করতে পারবো না। যার ফলে একসাথে হয়তো 12টা 14টা কাজ একই সাথে করতে থাকি। কারণ প্রতিটা কাজ অনেস্টলি বলি যে করতে অন্তত কয়েক বছর, 4-5 বছর, 5 বছর, 10 বছরও লেগে গেছে, এরকম বহু কাজ আছে। তখন দেখলাম যে এগুলি সবই কিন্তু আমি ফিল্ম করব এইরকম চিন্তা করে আমি করছিলাম, লিখছিলাম ওইভাবেই। কিন্তু এগুলি যে মানে আমি লেখক হিসাবে লিখবো এইটা হয় নাই, সেটাও হয়ে গেছে কাকতালীয়ভাবে এবং সেটার সাথে জন্য সেই অ্যাকচুয়ালি আসামি, সেই দায়ী। কারণ উনি বললেন যে আপনি ঠিক আছে, আপনি যদি নাই পারেন এক মাসে মাসে প্রতি বছর তাহলে ঈদ সংখ্যা একটা করব, যে আপনি প্রতি ঈদ সংখ্যা আপনার যে কাজগুলি করছেন সেগুলি যে ফলটা আসবে, যে আপনি যেটা বের করে নিয়ে আসবেন সেইটা অন্তত প্রথম আলোতে ঈদ সংখ্যায় যাবে। তো সেইটা ওনার এটা বলার পর আমি বেশ উৎসাহ পেলাম। তারপর আচ্ছা নিয়মিত তাহলে তো ভালোই, অন্তত বারবার তো লিখতে হচ্ছে না, প্রতি বছর একটা লিখলাম, সেটা তো কঠিন কোনো কাজ নয়। কিন্তু তারপরও হয়তো উনি মুখে মুখে বলেন নাই, কিন্তু আমাকে অনেকে লেট লতিফ বলতো। কারণ আমি তো মন মানসিকতা, আমি তো লেখক হতে চাইনি বা লিখবো এটা কোনোদিনই ভাবি নাই, যার ফলে আমার লিখতে ইচ্ছা করতো না। যার ফলে খুব খুব আমার লিখতে ইচ্ছে করতো না। এমনকি আমি যে পড়াশোনাকে, আমার টিচারও আছেন এইখানে, যে 5-6 বছর সেটা দেখলাম যে আমি কিছুই করিনি, সেটা 5 দিনে করেছি। কিন্তু ওনারা তো এখন টিচার, এখন তো সব গোমর ফাঁস হয়ে যাবে। কিন্তু 5 দিন 6 দিনে
এমন অনেকেই বলে যে তাই যদি হয় তাহলে শেষ মাস যত্ন নিয়ে এটা করলেই তো হতো। তা শেষ করছো না কেন? এটা আমি জানি না। একজন আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হব আরকি তার আগে বা ভর্তি হয়ে গেছি ক্লাস শুরু হয়নি। তখন আমার এক মামাতো ভাই সে খালি হাত দেখায় জ্যোতিষী। তো বলল যে, "তোকেও নিয়ে যাবো চল।" তখন আমি ইন্টারমিডিয়েট পাস করে জাস্ট ইউনিভার্সিটি ভর্তি হয়েছি কিন্তু ক্লাস শুরু হয়নি। তো সেই জ্যোতিষী বলল, তা আমি এগুলো বিশ্বাস করতাম না। কিন্তু আজকে আমি বলি আমি খুব অবাক হয়েছিলাম সেদিনকার কথায়। ওই জ্যোতিষী ওকে খুব করলো, বলল। তারপর বলল যে, "আমার ভাই।" তো আমি বলছিলাম যে, "এগুলি আমি বিশ্বাস করি না। আমার সম্পর্কে কোনো কথা বলবা না, পরিচয় দিবা না। আমি দেখতে কিছু ভণ্ড এগুলি।" কিন্তু উনি এটা দেখলেন। দেখার পর বলতেছে যে, "আপনি তো লেখক হয়ে যাবেন মনে হচ্ছে, লেখক হবেন।" তো আমি চুপ করে রইলাম। কারণ আমার গা রিরি করতেছিল। যাই হোক বের হয়ে তো আমার ভাইকে কাজিনকে গালাগালি করলাম। এবং আমি বললাম যে, "আমার মধ্যে কোনো লোক নাই বাটি চালান দিয়ে যারা লেখক হয়েছে। লেখকের কোনো সুযোগই নাই। এসব ভণ্ডামি এসবগুলি কেন বিশ্বাস করো?" কিন্তু যদিও সেদিন কিন্তু আমি অবাক হয়ে গেছিলাম যে কাকতালীয়ভাবে যেভাবেই হোক সেটা কিন্তু হয়েছিল। আমি যা চাই না তাই আমাকে বারবার করতে হচ্ছে। আমি করেছিলাম ফিল্ম মেকিং করব সেটা হয়নি। কিন্তু আমাকে লিখতে হচ্ছে। আর আমাকে মানুষ চিনে না সেটার কারণ সম্ভবত আমাকে আরো একজন আমি তার কাছে ঋণী সেটা আমি পরে বলব। সে আমাকে এটা বলে দিয়েছিল। যার ফলে এখন আমি নতুন করে ভাবছি। আমি 'প্রথম আলোতে' লিখতাম। কিন্তু আসলে সেই যা লিখেছি সেটার সবসময় চেষ্টা করেছি একটা নতুন ফাইন্ডিংস পাওয়া যায় কিনা। আমি এমনি যারা অন্যরা লেখে, আমি ঠিক যেহেতু আমি লেখক হতে চাইনি যার ফলে আমার ওই তাগিদটা ছিল না। কিন্তু আমি পড়তাম, এই ব্যাপারে সন্দেহ নেই। ছোটবেলা থেকে পড়তাম, একটা প্রচুর আগ্রহ ছিল আমার। বিশেষ করে শিল্প, সাহিত্য এবং ইতিহাসের ব্যাপারে। যার ফলে সেইগুলি ঘুরে ফিরে আসে আমার চলচ্চিত্রে নির্মাণের ভাবনাতে যে ডকুমেন্টারি করবা এই ধরনের। যাই হোক, সেগুলির সাজ্জাদ ভাইয়ের ইয়াতেই হয়েছিল। তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাজ্জাদ ভাইকে এবং যে সেটা শেষ করব এখন যেহেতু আমার এখন খুব বেশি বলার কিছু নাই। সেটা হচ্ছে যে আমার জীবনে অনেকবার ঘটেছে। এগুলি একটা সামারির মতো করে বেরিয়েছে। কিন্তু এগুলির পিছনে প্রচুর রসদ বা তথ্য আছে যেগুলি আমি আসলে ওইখানে লিখিনি বা কারণ একটা আর্টিকেল ৩-৪ হাজার শব্দের বেশি হওয়া উচিত না। তো আমার সাথে অনেকের পরিচয় হয়েছে যারা আমার লেখা নিয়ে আমার সাথে আলাপ করছেন। কিন্তু তারা আমাকে চেনেন না। আমি কোনোদিন বলি নাই যে আমি সেই লেখক। এবং এটা ইয়াতেও হয়েছিল একবার। আম আ অটোয়াতে, কানাডাতে। সেটা আমি একটা সাজ্জাদ ভাই ২০০৩ এ আমার স্পষ্ট মনে আছে। ২০০৩ এ ১ম আলোর ঈদ সংখ্যা বেরোনো শুরু করল। তো আমি তখন ছিলাম না। উনি পাননি খুঁজে। পরে যেভাবে হোক খুঁজে আমার আ ফোন নাম্বার খুঁজে বের করা হলো। মানে এবং ইমেইল। তারপর আমাকে বলল যে এরকম ওইখানে যোগাযোগ করল যে আপনি আমরা এই সংখ্যা বের করেছি এবছর তো হলো না আগামী বছর থেকে আপনি লিখবেন এবং একটা লিখে ইমিডিয়েট লিখবেন। তো আমি ওই আড্ডা দিতাম তখন রিপন হ্যাঁ? আবৃত্তি কি বলে ছড়াকার রিপন। উনি তখন অটোয় থাকতেন। আমরা মাঝে গল্প করতাম, করতাম। তখন বলছে আপনার এখানে কি এটা ডায়েরির মধ্যে কি করেন? কি লেখেন? তখন আমি বললাম আমি একটা বিষয় লিখছি। কোথায় লিখবেন? 'প্রথম আলোতে।' ১ম আলো কি ঈদ সংখ্যা? যে ঈদ সংখ্যা। তো খুব অবাক হয়ে গেছেন। যেহেতু আমি তো লিখি না, কেউ চিনেও না। তো খুব অবাক হয়ে গেছিলাম। কি বিষয়ে লিখছেন? তো আমি বললাম যে, "আমি এভিয়েশন এর উপরে লিখব। অনেকেই এখানে নানা রকম চমকপ্রদ কাহিনী আছে, যেগুলি আমরা জানি না।" সেই বিষয়ে। বলল যে, "আপনার এই লেখা কমপ্লিট হবে না। আপনাকে একটা বই পড়তে হবে।" আমি লেখকের নাম-টাম জানি না। কিন্তু বইটা এরকম যে ২০০০ সালে এই ইয়াতেই এই মানে গত বছর বা তার আগে বের হয়ে গিয়েছিল। এই বইটা একটা মহিলার উপরে লেখা। আমেরিকান লেডি সে আসছিল, মারা গেছে, বেলুনে চড়েছিল। এইসব একটা বই, ছোট বই। কিন্তু আপনি এটা অবশ্যই সংগ্রহ করবেন। এইটা আপনি বাদ দিয়ে আপনার এভিয়েশন হিস্ট্রি হবে না। তখন আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে, আমি এটা চেষ্টা করব।" বাট আমি একটা সুযোগ নিয়েছিলাম। যেহেতু উনি জানেন না যে এটা আমার বই। আমি বলেছিলাম যে, উম "সেটা কেমন? মানে খুব গ্রহণযোগ্য কিছু?" বলছে, "না, না, আপনি খুব ভালো লেখা। আপনি এটা সংগ্রহ করেন।" ওইটা আমার টেস্ট এবং প্রতিবারে তাই হয়েছে। অনেকবার হয়েছে। কিন্তু আমি আমার জন্য যেটা আমি বলব সেটা ১ম আলোর কাছে আমি ঋণী। সাজ্জাদ ভাইদের কাছে ঋণী। সেটা হলো এই প্রতি বছর যে বের হতো, তাতে আমি একটা গোপন রিডারশিপ পেয়েছিলাম, পাঠক। এবং ওনারা যে আমার বই পড়েন এটা আমার মাথায় আমাকে মানে কেউ মেরে ফেললেও আমি এটা বিশ্বাস করতাম না। কিন্তু তাই হয়েছিল। এবং তারা কিন্তু নানাভাবে হঠাৎ করে বলল, "আপনি" যেমন একটা গল্প আমি বলবই কাহিনী। সেটা হচ্ছে যে ওই আপনি যেটা বললেন যে আন্ডার ওয়াটার আর্কিওলজির উপরে যেটা লেখাটা। সেটা লেখার পরপর আমার মনে আছে রাশেদ চৌধুরী যে এখন ইয়াতে আছেন, উনি তখন ১ম আলোতেই ছিলেন। তো আমাকে বলছে যে, "শামীম ভাই,
এইবার যে ঈদ সংখ্যার বেরোবার সময় যে পার্টিটা হবে, ইফতার পার্টিটা, সেইখানে আপনার হাসনাত কি বলে রাজশাহী যে মারা গেলেন, যে আমাদের হাসান আজিজুল হক, উনি বলছেন যে আপনার সাথে পরিচয় করিয়ে দিতে, উনি আপনার সাথে বোধহয় কি বলবেন। তো আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ তার কারণ আছে যথেষ্ট, যে উনি আমার সাথে কথা বলবেন, নিশ্চয়ই কোনো ভুলভ্রান্তি বা কিছু একটা ব্যাপার আছে। খুব লজ্জা পাচ্ছিলাম। বলছেন না না, আপনি ওই দিন আসবেন এবং দেখা করিয়ে দেবো। তো উনি ওনার কাছে আমাকে নিয়ে গেল যে স্যার এই উনি হচ্ছেন স্বামী আমিনুর রহমান। আমার মনে আছে উনি বলছিলেন, ও আপনি? আমি তো ভেবেছিলাম যে আমাদের সমসাময়িক বয়সী মানুষ, আপনি তো একেবারে বাচ্চা ছেলে। আসলে বাচ্চা হিসেবে মানে দেখতে আমি তো এখনো বলে যে আমার বয়স নাকি বাড়ে না। তো তখন আরো বাচ্চা বাচ্চা লাগতো, কারণ অনেক আগের কথা। তো তারপর উনি বসালেন এবং বিভিন্ন বিষয়ে আলাপ করলেন। কিন্তু যে জিনিসটা ঘটেছিল সেটা হচ্ছে যে আমি যখন ইউনিভার্সিটি পড়ি, তখন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, উনি আমার বিশেষ কারণে লিখতে হবে এরকম একটা ব্যাপার তৈরি হলো যখন, তখন আমি ওনাকে বলেছিলাম যে আমি তো সায়েন্সের ছাত্র, আমি সাহিত্য হয়তো খুব বেশি পড়াশোনা নাই বা অত বুঝি না, কার ভাষা বা ফলো করা যায় বা শেখার জন্য গদ্য কিভাবে লিখতে হয়। তখন উনি বলেছিল যে তুমি শীর সুন্দর বই পড়তে পারো, হ্যাঁ, এছাড়া আমাদের এখানে হাসান আজিজুল হক, ওনার বই পড়তে পারো। তো আমি তারপর খুব খুশি হয়ে গেলাম, আচ্ছা তাদের বইটি পড়লাম, এই করলাম। তখন এরা ছিলেন আইডল আমার জন্য, একটা আদর্শ। আপনি কি ভাবতে পারেন যে একটা বলছে ও আপনি বাচ্চা ছেলে, এবং যিনি এই বলছেন সেটা ভাস্করদা আমাকে শিখিয়েছিলেন যে ওনার বই পড়তে হবে তাহলে শিখতে হলে, এবং উনি বলেছিলেন যে আপনার লেখা আমার ভালোই লাগে। এবং এরকম বেশ কয়েকজনকে পেয়েছিলাম যাদের নাম এখন বলছে, তারা যথেষ্ট বাট তারা আমাকে বলেছিলেন যে তারা আমার বই নিয়মিত পড়েন। এমনও কেউ কেউ আছেন যারা বলছেন যে আমি শুধু প্রথম আলো কিনি আপনার ওই একটা লেখার জন্য, যে নিশ্চয়ই কোনো নতুন কোনো ফাইন্ডিংস আসবে। যাই হোক, সে আজকে শেষ করতে চাচ্ছি, দ্রুত শেষ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে রিসেন্ট আমাদের সলিমুল্লাহ ভাই তো একটা অনুষ্ঠানে এরকম ইয়াতে, তো উনি আসলেন, ওনার তো আমরা সবাই চিনি, কিন্তু আমাকে তো আর ওনার চেনার কথা না। তো হল ঘরে থাকা হলো, তো হলো, তো একই সাথে যেতে পারলে আমি সালাম দিলাম, সালাম। তখন সে হ্যান্ডশেক করলো, তো বললো যে আপনি, আমি বললাম যে আমার নাম শামীম আমিনুর রহমান। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাকে চিনি চিনি। তখন আমি ভাবলাম যে আমাকে চিনবে কেন। যাই হোক, আমরা তখন ভিতরে হাঁটতে হাঁটতে গেলাম, আরো লোকজন ছিল, একটা টেবিলে বসলাম। তা আমি ধরেই নিলাম যে যেহেতু সে আমাদের রাজনীতিবিদদের মতো, যে রাজনীতিবিদদের সবাই কিন্তু বলে এই তোর মা কেমন আছে রে, যার সাথে দেখা হয়, মানে অ্যাজ ইফ সবাইকে চেনে কিন্তু কাউকেই চেনে না। তা আমি ভাবলাম যে সে এত উঁচু মানের মানে একজন নাম করা লোক, সে আমাকে হয়তো বাধ্য হয়েই বলছে, হ্যাঁ, সে কারণ সে আমাকে তো তার চিনবার কোনো কথা নাই। কিন্তু যখন টেবিলে আলাপ করছি, সে যে কথাগুলি বলল সেইটা আমার জন্য চরম শিক্ষা হয়ে গেল, এবং তখন আমি বুঝছি যে আমার পরের কাজটা কি হওয়া উচিত। উনি বলছিলেন যে আমি ভাবছিলাম যে আসলে উনি ওইভাবে আমাকে চেনেন না, পড়েনও নাই। কিন্তু উনি যখন বলছিলেন খাবার টেবিলে, তখন একটা কথা বলছে, সেটা আমি অবাক হয়ে গেছি, আপনার কথাও বলেছে। সাজ্জাদা, আমি তো আপনার মাঝে মাঝে আপনার ব্যাপারে আলাপ করি, এবং আপনার যে লেখাগুলো তাতে পড়লে বোঝা যায় যে আপনার প্রচুর তথ্য আছে যেগুলি আপনি এগুলি আসে নাই। এবং তো আমি খুব অবাক হয়েছি, ওইটা উনি জানলেন কি করে, কারণ ওইটা লেখা পড়ে ওইভাবে নাও বুঝতে পারার কথা। এবং উনি বলেছিলেন যে শুনুন, একটা আমি আপনাকে বলবো যে আপনি প্রতিটা লেখা বই আকারে বের করার চেষ্টা করেন দ্রুত। আপনি যদি এটা না করেন, এটা আপনার দায়িত্ব, এটা শখের ব্যাপার না, এটা আপনার দায়িত্ব, এটা একটা আপনার দায়িত্ব। এটা যেহেতু এত কষ্ট করে করছেন, প্রতিটা বই যদি বের করে নেন, এটাকে যদি পাবলিশ না করেন বইগুলি, তাহলে এই তথ্যগুলি আপনি যা সংগ্রহ করেছেন সেটা হারিয়ে যাবে। তখন আমার মনে পড়লো যে ইয়েস, অনেক তথ্য বা অনেক কিছু সংগ্রহ করেছিলাম যেগুলি আসলেই আমাকে একদম মানে আসল মৌলিক জায়গায়, বেসিক জায়গায় গিয়ে আমাকে এটা সংগ্রহ করতে হয়েছিল। যারা ইনভলভ ছিল, আমি কলকাতাও গিয়েছি, নানা জায়গায় গেছি, যারা ইনভলভ ছিল এইসব ঘটনার সাথে, তারা সম্পর্কিত তাদের কাছ থেকে অনেক তথ্য আমি সংগ্রহ করেছিলাম। এবং এবং আমার লেখা, অনেকে বলে যে আপনার মাথায় নিশ্চয়ই গন্ডগোল আছে, আপনি নানা বিষয় লিখছেন কেন, একটা বিষয় লেখেন। তা আমি বলেছি আমার বিষয় একটি আসলে, সেটা হচ্ছে বাংলাদেশের বা আমাদের জাতিগত বা আমাদের যে সকল জিনিস আমাদেরকে গৌরবান্বিত করতে পারে,
সেই জিনিসগুলি খুঁজে বের করা এবং সেইটার যেটা ইতিহাসের রিডল হিসেবে আছে, যেটা সলভ হয়নি, এমন কোনো কিছু যদি থাকে তাহলে আমি সেটা খুঁজে খুঁজে আমি চেষ্টা করতাম সলভ করার মতো। যেমন সিপাহী যুদ্ধের ব্যাপারে একটা নারীর কথা বলা হয়, আমি চেষ্টা করছিলাম যে এটা কি মিথ নাকি এর সত্য বা কোনো বাস্তবতা আছে। এরকম নানা বিষয় আমি কাজ করেছিলাম। আমরা শুনি যে বেঙ্গলে বিশেষ করে চট্টগ্রামের সমুদ্রগামী জাহাজ, খুব গুরুত্বপূর্ণ জাহাজ তৈরি হতো। আসলেই এটা সত্যিকারের ইমোশনাল কথা, যেহেতু আমি তো ইমোশনালি অনেক কথা বলি। আসলে এর কোনো টেকনিক্যালি আসলেই তেমন উঁচু মানের জাহাজ তৈরি হতো কিনা, এগুলি চেষ্টা করেছি এবং সেই তথ্য অনেক পেয়েছি, যেগুলো আমার এই ঈদ সংখ্যা আমি লিখিনি, আসেই নাই। অনেক, অনেক তথ্য, টেকনিক্যাল তথ্য। এরকম নানা বিষয়ে লিখেছি। ঢাকার পেইন্টিং এর বিষয় যেগুলো আমি, এবং বাইজিদের উপরে আমি যেটা বলবো, এরকম অনেকেই উপহাস করে বলেছে, আমি পরে শুনেছি যে ও কি লিখবে ঢাকা ৫০ সাল পেহেলে, বলছে ওইখানেই তো একটা চ্যাপ্টার আছে, ওইখানে কিছুই আছে, এর বাইরে আর কি লিখবে। এবং পরে আমার মনে আছে প্রথম আলোর যিনি দায়িত্বে সে বলছিল, শ্যাম ভাই এরকম তো শুনছি, আপনার মধ্যে কি নতুন কিছু আছে? আমি কিছু আমি তো লিখি না, এই কারণেই তো আমি লিখতে বসি তখনই যদি দেখি যে আমার নতুন কিছু পেয়েছি, তাহলে পর আমি কেন লিখবো? আমি তো আর লেখক না, আমার যে লেখার প্রয়োজনও নাই। তো যাই হোক, তো এই বইটা বের হওয়ার পর আমি বুঝতে পেরেছি, যেটা সলিমুল্লাহ ভাই বললেন, পরে বুঝতে পেরেছি এটা ভীষণ রকমের ভুল হয়েছিল, বা যার ফলে চেনার জন্য নয়, আসলে এটা একটা দায়িত্ব। আমি ভাবছিলাম যে যেহেতু লিখে ফেলেছি, এই কাজগুলি রেখে যাওয়া উচিত, লিখা যাওয়া উচিত ডকুমেন্টেশনের জন্য। তো আমি এর কাছে কৃতজ্ঞ যে উনি এই বইগুলো, না তো আমারও কেউ চিনতও না, আমি বলবো যে কেউ জানতও না। আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বন্ধু সাজ্জাদ শরীফ এবং লুভানাই চৌধুরী, কারণ সেই লুভার কথা অন্য, এখন একসাথে পড়াশোনা করেছি, একসাথেই কাজও করেছি দীর্ঘদিন, এবং যাই লিখতাম দেখতাম লুহু বসে বসে ওগুলি অনুবাদ করে ইংরেজিতে। আমি খুব অবাক হতাম যে এটা অনুবাদ করার কি আছে, এরকম করতো। যাই হোক, সেটা অদ্ভুত একটা সম্পর্ক, বন্ধুত্ব। এটা আমি আমি সৌভাগ্যবান এমন বন্ধু পেয়ে। তো আমি আর কথা বাড়াবো না, অনেক ধন্যবাদ।